হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। দিস ইজ আকলিমা সুলতানা। আপনাদের সাথে লাইভে চলে আসলাম। গুড মর্নিং, গুড ইভনিং, গুড আফটারনুন। যে যেখান থেকে দেখছেন এখন কিংবা পরে যখন দেখবেন, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কেমন আছেন সবাই? আজকে পবিত্র জুম্মাবার, সবাইকে জুম্মা মোবারক। প্রতিদিনের মতো আজকেও আমি লাইভে চলে আসলাম আপনাদের সাথে। আজকে বিজনেস নিয়ে গল্প না, আজকে আমরা আমাদের নিয়ে গল্প করব। আসলে কি আমাদের এই বিজনেসটাই হচ্ছে আমাদের একটা লাইফ স্টাইল। আমরা প্রতিদিন আপনাদের সামনে আসি বিজনেস সংক্রান্ত বিভিন্ন টুকিটাকি নিয়ে যে যে আমরা আপনাদের সাথে কথা বলি, আপনাদের বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার করি। পাশাপাশি কিন্তু আমরা আমাদের স্টোরিও আপনাদের সামনে তুলে ধরি, কারণ আমরা আপনাদেরকে তো আমাদের মানুষই মনে করি, তাই আমরা আপনাদের সাথে সবকিছু শেয়ার করি। আমি আকলিমা সুলতানা, ফ্যামিলি নিয়ে কানাডায় বসবাস করছি। আমার ২ ছেলে, টিনেজ। আমি এই বিজনেসটি রান করছি সাকসেসফুলি এবং আমি একজন মেন্টর। যারা নতুন এই বিজনেসটাতে আসছে, আমি তাদেরকে গাইড করছি তাদের বিজনেসটা সাকসেসফুলি সেট আপ করতে এবং এই ডিজিটাল জার্নিতে তার পাশে থেকে আমি তাকে সব ধরনের সাপোর্ট দেওয়ার জন্য চেষ্টা করি। এটা যেমন আমি এজ এ মেন্টর চেষ্টা করি, ঠিক তেমনি আমার যিনি মেন্টর আছে, আমার মেন্টরও অলওয়েজ আমার পাশেই থাকে। আমি যে প্রবলেমে পড়ি না, আমি যে সমস্যায় পড়ি না, তা কিন্তু না। আমিও মাঝে, মাঝে বিভিন্ন ধরনের ডিফিকাল্ট সিচুয়েশন এ পড়ে যাই। সেক্ষেত্রে আমার মেন্টরও আমার পাশে ঠিক এভাবেই আছেন। আসলে আমাদের এই প্ল্যাটফর্মটা হচ্ছে সবাই সবার মেন্টর। আপনি এখানে আমাদের যে স্ট্রং কমিউনিটিটা পাবেন, সেখানে যেকোনো প্রয়োজনে, যেকোনো হেল্পে আপনি সাপোর্ট পাবেন। এখানে আমরা সবাই সবার সাপোর্টার। আমরা সবাই সাপোর্ট করে যাই। আমি যেহেতু এখানে ফ্যামিলি নিয়ে বসবাস করছি, অনেকেই ফুল টাইম জবটা ছেড়ে কেন এই বিজনেসটা স্টার্ট করেছি। আসলে আমার বিগ হোয়াই হচ্ছে আমার কিডস, আমার 2 টিনেজ বয়েজ বেবি। ওরা যে ওদের বলা যায় না, তারপর মায়ের কাছে সবসময় সন্তান বেবি থাকে। তো যাই হোক, যে ওদের দিকে লক্ষ্য রাখার জন্য, ওদের লুক আফটার করার জন্যই আমার মনে হলো যে যে অনেকেই বলে যে ওরা তো এখন বড় হয়ে গেছে, যেটা নিজেরটাই সবকিছু না। আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা ফিজিক্যাল হেলথটার দিকেই সবসময় খেয়াল করি যে হ্যাঁ বড় হয়েছে, ওর জ্বর লাগলে আমরা সেই অসুখটা তার বাইরে থেকে দেখি। বাট মেন্টাল হেলথ বলে যে একটা ব্যাপার আছে, এই জিনিসটা খুব কম মানুষ করে থাকি, খুব একটা রাখতে পারি না। যার জন্য দেখা যাচ্ছে যে বাচ্চার সাথে আমাদের ডিস্টেন্সটা তৈরি হয়ে যায়। টিনেজ বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয় যে ওরা এই সময়টাতে কিছুটা চুপচাপ হয়ে যায়। হয় জানেন, এই সময়টাতে বাবা-মাকে তাদের কাছে থাকতে হয়। কারণ এই সময় যে তাদের একটা মেন্টাল একটা চেঞ্জ হয়, এই চেঞ্জটা কিন্তু আসলে ও আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে না। এটা একটা ন্যাচারাল গ্রোথ। এই গ্রোথটাকে আপনাকে মেনে নিতে হবে এবং এই গ্রোথটাকে আপনাকে গ্রোথের সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। আপনাকে কাছে যেতে হবে তার। সে যেমন আপনার সাথে আগের মতন হড়হড় বড়বড় করে আগে যেমন অনেক চঞ্চলতা নিয়ে কথা বলতো, এই জিনিসগুলো তো হঠাৎ করে কমে যাবে। সে আপনার সাথে কথা বলতে চাইবে কখন জানেন? যখন তার কোনো কিছু শেয়ারিং এর প্রয়োজন হবে। ঠিক ওই সময়টাতে। বাট আপনি ব্যস্ততায় যখন সেই সময়টা ওকে দিতে পারবেন না, তখন কিন্তু একটা দূরত্ব তৈরি হয়ে যাবে। তখন ওর কিন্তু মনের ভিতর সেই জিনিসটা চাপা রয়ে গেল। এখন এটা শেয়ার করার জন্য ও আপনাকে কখনো আর হয়তোবা মনেও থাকবে না আপনার সাথে এটা শেয়ার করার জন্য, কিংবা শেয়ার করার জন্য ও তখন অন্য কারো কাছে যাবে। বন্ধু কিংবা অন্য কারো সাথে শেয়ারিং এর একটা পার্সন সে খুঁজতে থাকবে। এই যে জিনিসটা, এতে কিন্তু আপনার সাথে তার দূরত্ব তৈরি হয়ে যাবে। আর দেখবেন যে সন্তান একবার বাহিরমুখী হয়ে গেলে তাকে আবার ঘরমুখী করাটা ইটস সো টাফ। অসম্ভব বলবো না, বাবা-মা পারে না এমন কিছু নাই। অসম্ভব না। বাট খুব কঠিন। খুব কঠিনভাবে তাকে আবার ঘরমুখী করতে হয়। কারণ সন্তানের সাথে আপনার যদি বন্ডিংসটা ভালো না হয়, একটা সময় দেখা যাবে যে এই দূরত্বটা না এত বেশি হয়ে যায় যে ১৫ দিনেও তার সাথে আপনার কোনো কথা হচ্ছে না। এরপরে যখন সে আরেকটু বড় হবে, তার কর্মজীবনে প্রবেশ করবে, তখন দেখা যাচ্ছে মাসে একদিন আপনার সাথে ওর কথা হচ্ছে না। তাহলে এই দূরত্বটা কি ভালো? বলেন? এটা কিন্তু ভালো না। এই দূরত্বটাকে ঘুচানোর জন্য তার এই টিন এজ, যে এইজটাতে সে এসে তার যে লাইফের চেঞ্জটা শুরু হয়েছে, এই সময়টাতেই আমাদেরকে পাশে থাকা উচিত, পাশে থাকতে হবে। কারণ একাকিত্ব থেকে মানুষ কিন্তু ডিপ্রেশনে পড়ে যায়।
আর বাচ্চাদের মেন্টাল গ্রোথের দিকে যদি আপনি খেয়াল না করেন, সেক্ষেত্রে দেখা যাবে কি যে এই জিনিসটাই একটা সময় তার বেড়ে বেড়ে অনেক এক্সট্রিম লেভেলে চলে যায়। আর আমরা মেন্টাল হেলথের যত্ন নেওয়াটাকে অনেক সময় সরি টু সে আমরা অনেক সময় মনে করে থাকি এটা পাগলামি। বাট মেন্টাল হেলথের যত্ন নেওয়া মানে পাগলামি না। যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, তার সাইকোলজিক্যাল লেভেলটা যখন তার সহ্য সীমার বাইরে চলে যায়, তখন সে এটা কি বলবো, এটা ব্রাস্ট আউট হয়। তখন আমরা মনে করি যে ও পাগল হয়ে গিয়েছে। আসলে এটা কি একদিনে তৈরি হয়েছে? একদিনে তৈরি হয়নি। এটা ধীরে ধীরে আপনার কাছ থেকে পাওয়া অবহেলা থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে। তাই আমি বলবো যে যাদের বাচ্চারা 10-11 বছর বয়সে আছে, টিনেজে এখনো শুরু হয়নি, শুরু হবে, হুম, এই ধরনের বাচ্চাদের দিকে আপনারা খেয়াল রাখুন। ছেলে হোক, মেয়ে হোক, খেয়াল রাখুন। তাদের মেন্টাল ডেভেলপমেন্টের দিকে লক্ষ্য রাখুন। কাছাকাছি থাকুন, পাশাপাশি থাকুন। বিভিন্ন প্রয়োজনে তাকে কাছে ডাকুন। সে চুপচাপ এই সময়টাকে সে তার মতন করে একটু আলাদা থাকতে চাইবে। বাট আপনি তার কাছে ঘেঁষুন। আপনি তাকে কাছে ডাকুন। গ্রোসারি শপিং এ তাকে নিয়ে যান। সাথে করে, চলো আমার সাথে। মাঝে, মাঝে আপনি নিজে হেল্পলেস একটা সিচুয়েশন দেখাবেন যে, না তোমাকে ছাড়া আমি পারছি না। তাকে আপনি বোঝাবেন যে তোমার ইম্পর্টেন্সিটা আমার কাছে কতটা। আমি তোমাকে ছাড়া পারছি না। হচ্ছে না তোমাকে ছাড়া এটা। তখন সে আসবে। তাকে গ্রসারি শপিং এ নিয়ে যান। তার সাথে ডিসকাস করে আপনি কিছু কিনুন। আপনি যেটা কিনবেন, আপনি আপনারটাই আপনি কিনবেন। কিন্তু তার সাথে একটু ডিসকাস করুন। এটা কি নেব? এটা তো ভালোই টেস্ট, তাই না? এই ধরনের ছোটখাটো ডিসকাস গুলো করুন। আপনি যখন কুকিং করছেন, তখন আপনি তাকে কাছে ডাকুন। তাকে ডেকে তাকে অহেতুকি বলুন, একটা অনিয়ন কাট করে দাও আমাকে। কিংবা আমাকে একটু চিলি দাও। কিংবা দেখা গেল যে আপনার রান্না শেষ, আপনি তাকে বললেন, আজকে না রান্নার টেস্ট আমি বুঝতে পারছি না, তুমি একটু খেয়ে দেখো তো ঠিক আছে কিনা, এখানে সল্ট ওকে, সবকিছু স্পাইসি কি ওকে। তার মতামতটা জানতে চান। এতে করে হবে কি, তার যে একটা গুরুত্ব আছে আপনার কাছে, এই জিনিসটা সে বুঝবে। এই জিনিসটা সে বুঝবে এবং সে দেখবেন অটোমেটিক আপনার সাথে তার বন্ডিংসটা ভালো হবে। আমরা অনেক সময় না বুঝতে পারি না যে ও হঠাৎ চুপচাপ হয়ে গেছে, ওর মতো ও ওর রুমে আছে, ঠিক আছে, ও ওর মতো থাক। কিন্তু এভাবে ওকে একা থাকতে না দিয়ে কিছুটা সময় আপনিও ওকে কাছে ডাকবেন, আপনিও ওর পাশে থাকবেন। এভাবে দেখবেন সম্পর্কটা আপনাদের ভালো থাকবে এবং সন্তানের মেন্টাল ডেভেলপমেন্টটা ভালো হবে। আপনি ওর মানসিক অবস্থাটা বুঝতে পারবেন যে ও কোন সিচুয়েশনের মাঝ দিয়ে যাচ্ছে। ও যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়ে থাকে, ও ডেফিনিটলি আপনার সাথে শেয়ার করবে যদি সম্পর্কটা আপনার সাথে ওরকম হয়। আর যদি আপনার সাথে সম্পর্কটা অনেক ডিস্টেন্সের হয়, মা অনেক ব্যস্ত, মার সাথে অনেকদিন এগুলো নিয়ে কথা বলা হয় না, ও নিজেই একটা শাই, হেজিটেট ফিল করবে যে কিভাবে গিয়ে মার কাছে এই সিচুয়েশনটা বলবো, আমি যে ধরনের একটা বিপদে পড়ে গেছি, আমি একটা অড সিচুয়েশনে পড়ে গিয়েছি, আমি কিভাবে শেয়ার করব। ও আপনার সাথে শেয়ারিং এর প্রসেসই খুঁজে পাচ্ছে না যে কিভাবে শেয়ার করবে। এই জিনিসটা কি ভালো হচ্ছে? এতে সে ভুল পথে যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আর আপনার ক্ষেত্রে যেটা, যে আপনি নিজের অজান্তে আপনি ভাবছেন যে ছেলে বড় হয়ে গিয়েছে, ওর মতন ও থাকছে, ওকে ওর মতো ওর টাইম স্পেন্ড করতে দেই, আমি ওর লাইফে এন্ট্রি না করি। বাট না, মা বাবার এন্ট্রেন্স সন্তানের জীবনে অলওয়েজ থাকবে, অলওয়েজ থাকবে। এই জিনিসটা কখনো হাতছাড়া করবেন না। লাইফে এন্ট্রেন্স মানে এই না যে সবসময় শাসন বারণের মধ্যে থাকতে হবে, তুমি এটা করো না, তুমি ওটা করো না, এটা পড়ো না, ওটা পড়ো না। নট লাইক দ্যাট। লাইফে এন্ট্রেন্স মানে হচ্ছে যে তার সাথে আপনি তার কাঁধে কাঁধ মিলিয়ে কাছাকাছি থাকুন। এই থাকাটা ওদের জন্য কত বড় যে একটা সাপোর্ট, এটা মানে এটা পরে বুঝতে পারবেন যখন সে আপনার মতো করে, আপনার কল্পনার মতো করে আপনার সন্তান যখন আপনার মতো করে থাকবে। একটা কথা আছে আমাদের হাদিসে, চক্ষু শীতল করা সন্তান। আমাদের একটা দোয়াও আছে, একটা ইসে আছে, আমরা বাবা মার উচিত আমাদের সেই দোয়াগুলো নিয়মিত পাঠ করা, ইসে করা। সন্তান যেন চক্ষু শীতলকারী সন্তান হিসেবে আপনার সামনে থাকে। এই জিনিসটা আপনি পাবেন তখনই যখন আপনি তার সাথে টাচে থাকবেন। তাই বলবো যে সন্তান বড় হয়ে গিয়েছে, টিনেজ হয়েছে, ওকে ওর প্রাইভেসি মেনটেন করে থাকতে দিতে হবে? নো। প্রাইভেসি এক জিনিস, হ্যাঁ, আপনি তার প্রাইভেসি মেনটেন করবেন, প্রাইভেসি এক জিনিস এবং আপনি তার কাছাকাছি থাকা আরেক জিনিস, দুটো এক জিনিস না। প্রাইভেসি মেনটেন করে থাকতে দিয়ে দেখা গেল যে সে একদম একা হয়ে গেল, সে আপনার সাথে শেয়ারই করতে পারছে না, সে ভুল পথে চলে গিয়েছে। এই জিনিসগুলো আপনার চোখের সামনে কিন্তু আপনার পিঠ পিছে হয়ে যাচ্ছে, আপনি টেরই পেলেন না। আপনি যখন টের পেলেন তখন আর ফিরে আসার কোনো রাস্তা নেই। সো সন্তানের দিকে আমার মনে হয় যেন আমাদের এইভাবে খেয়াল রাখা উচিত
এইভাবে তাদের পাশে থাকা উচিত। পাশে থাকলে আমার মনে হয় সবার সন্তানই সুসন্তান এবং ভালো থাকবে, এবং মাঝে, মাঝে আমরা সন্তানের সাথে আমাদের নৈতিকতা নিয়ে কথা বলবো, ধর্মীয় বিভিন্ন মূল্যবোধ নিয়ে কথা বলবো। এতে করে ওদের মনটা সফট থাকবে প্যারেন্টস এর প্রতি, ফ্যামিলির প্রতি। নট অনলি প্যারেন্টস, এছাড়াও আমাদের অনেক আত্মীয়-স্বজন থাকে। তাদের সাথেও যেন সন্তানরা টাচে থাকে। চাচা-চাচী, ফুপা-ফুপু, কাজিনরা, খালা, মামা সবার সাথে। আত্মীয়-স্বজন, দাদা-দাদি, নানা-নানি যদি বেঁচে থাকে তাহলে তো ইটস ব্লেসিংস। আর যদি না থাকে তাদের জন্য যেন তারা দোয়া করে, এবং সেই দোয়াটা যেন তাদের মন থেকেই আসে, নট ফোর্সলি, যেন তাদের মন থেকে আসে সেভাবে তাকে তৈরি করুন। একটা এনভায়রনমেন্ট তার সাথে ক্রিয়েট করুন। দেখবেন আপনার সন্তানও ভালো থাকবে, আপনি আপনার মতো করে আপনার কাজও করে যেতে পারবেন, আপনার সবকিছু করে যেতে পারবেন এবং সন্তানের পাশেও থাকতে পারবেন। ধন্যবাদ। আজকে আমি আর কথা বাড়াবো না। আমি থ্যাংক ইউ আশা সো মাচ আপু, অনেক অনেক ইম্পর্টেন্ট একটা টপিক ডিসকাস করেছেন আপু। থ্যাংক ইউ ফর চুজিং দিস টপিক। আসলে প্রতিটা কথাই এখানে সত্যি কথা। আমরা একটা সময় এই যে বললেন বাচ্চারা ছোট থাকতে কিন্তু খুব মামি মামি পাপা পাপা করতে থাকে, খুব কাছে ঘেঁষে, কিন্তু একটা সময় তারা কিন্তু আস্তে আস্তে ডিস্ট্যান্ট হতে থাকে। এখন অনেক সময় দেখা যায় যে অনেক ফ্যামিলিতে এটা খুব হার্শলি ওরা ট্রিট করে, ওরা বলে যে বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, বেয়াদব হয়ে গেছে, কথা শুনছে না, বিভিন্ন টার্মে তারা ফেলতে চায়। কিন্তু এই জিনিসটা বুঝে না যে এটা তাদের একটা চেঞ্জের টাইম। এই চেঞ্জের টাইমটাতে তারা একটু তারা নিজেদেরকে একটু ক্লোজ করে ফেলবে, এটা খুবই স্বাভাবিক। এই টাইমে প্যারেন্টস এর উচিত যে বাচ্চাদের সাথে যেচে পড়ে কথা বলা, তাদেরকে এই যে আপনি বললেন ইম্পর্টেন্স দেওয়াটা, এটা খুবই ইম্পর্টেন্ট, যেন তাদের মধ্যে সেলফ স্টিমটা গ্রো হয়। আমরা যদি তাদেরকে ইম্পর্টেন্স না দেই, না তুমি কি বুঝবা, আমি প্রায় সময় দেখি আপু বাংলাদেশের অনেক ফ্যামিলিতে আমি দেখি ইভেন তারা অনেক বড় হয়ে যাওয়ার পরেও বলে যে না তোমরা কি বুঝবা, তোমরা তো বাচ্চা। কিন্তু এই জিনিসটা করা উচিত না। যে কোনো ফ্যামিলি ইস্যু বলেন, যে কোনো ইস্যুতে অবশ্যই হচ্ছে গিয়ে বাচ্চাদের অপিনিয়ন নেওয়াটা খুবই দরকার। অপিনিয়নটা হোয়াট এভার অপিনিয়ন দিক, বাট অপিনিয়ন নেওয়াটা খুব দরকার। এই যে একটা ফ্যামিলি বন্ডিং ক্রিয়েট করা, একসাথে লাঞ্চ করা বা একসাথে আহ একসাথে একটা ডিনার করা বা একসাথে স্যাটারডে সানডে বা ফ্রাইডে অনেক সময় একসাথে ব্রেকফাস্ট করা, এটা খুবই দরকার। যে এক টেবিলে বসে সবাই খাবে, একই জিনিসটা সবাই শেয়ার করবে, সবাই সবার একটা অপিনিয়ন দিবে, যে যেন সে নিজেকে ভ্যালিউড ফিল করে, যেন সে মনে করে যে হ্যাঁ আমার একটা ডিউটি আছে টুয়ার্ডস মাই ফ্যামিলি, টুয়ার্ডস মাই প্যারেন্টস, আমার একটা ডিউটি আছে টুয়ার্ডস মাই সিবলিং, আমার ছোট ভাই বোনদের প্রতি আমার একটা ডিউটি আছে, আমি একটা ভ্যালুড পার্সন ফ্যামিলিতে। এই সেলফ স্টিমটা যেন থাকে, এটা খুবই দরকার। আর এটার সাথে আপু আরেকটা যেটা জিনিস খুব দরকার আমি মনে করি, এটা হচ্ছে গিয়ে আহ বাচ্চাদের ক্ষেত্রে আমি ওই দিন কোথায় পড়ছিলাম যে বাচ্চাদের জিনে সবচেয়ে বেশি থাকে মায়ের জিন, মায়ের কাছ থেকে পাওয়া আসে যেই জিনটা, সেটাই বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি থাকে। সো বাচ্চারা দেখা যায় যে মোস্টলি বাবার চেয়েও মাকে ফলো করতে চায়। এটা ডিফারেন্টও হতে পারে, বাট এটা একটা স্টাডিতে দেখছিল, বলছিল যে বাচ্চারা মোস্টলি মাকে ফলো করতে চায়। সো যখন মাকে ফলো করবে, মাকে কি করতে হবে, মাকে ডেফিনেটলি এডুকেটেড হতে হবে, মাকে ডেফিনেটলি এই ব্যাপারগুলা বোঝার মতো, মানে এই সিচুয়েশন গুলা ফিল করার মতো, এই ইম্পর্টেন্সটা দেওয়ার মতো মায়ের সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। এখন মা যদি ব্যাপারটাই না বুঝে মাকে, আর এখন দেখেন আপু, এখন আমরা একটা কথার সাথে খুব ফ্যামিলিয়ার, জেনারেশন, জেন জি, জেনজি। জেনারেশন এক্স, জেন ওয়াই, জেনারেশন ওয়াই, জেনারেশন জি, এইসব জিনিসের সাথে আমরা খুবই ফ্যামিলিয়ার। আর এইসব জিনিসের মধ্যে একটা জিনিস দেখবেন যে আপনার সাথে আপনার বাচ্চার বা আপনার স্পাউসের বা ঘরে হাউসহোল্ড যারা থাকে, জেনারেশন গ্যাপ থাকে। এবং এই জেনারেশনের মানুষ ওই জেনারেশনের মানুষের সাথে বাংলায় কথা বলছে, কিন্তু এরপরেও তারা কথাটার মানে বুঝতেছে না, বিকজ এই জেনারেশন কথা বলতেছে একটা সেন্সে আর ওই জেনারেশন কথাটা নিচ্ছে আরেকটা সেন্সে। আরেকটা সেন্স, রাইট।
সো এই জিনিসটা মানে খুবই এক্সাইটিং একটা জিনিস, খুবই একটা আমার কাছে খুবই মজার ব্যাপার মনে হচ্ছে যে এইভাবে জেনারেশন গ্যাপ থাকলে আমরা একজন একজনের সাথে কমিউনিকেট করব কিভাবে। বাট হুম কমিউনিকেশন করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে ইউ হ্যাভ টু বি কানেক্টেড। এই যে আপনারা বাচ্চাদেরকে আলাদা করে দেখা বা বাচ্চাদেরকে ওভাবে ইম্পর্টেন্সটা না দেওয়া, এটা কিন্তু খুবই খুবই একটা একটা আমি বলবো একটা ব্যাড হ্যাবিট যেই প্যারেন্টসরা এই জিনিসটা প্র্যাকটিস করে। বিকজ আই হ্যাভ সিন আ লট অফ প্যারেন্টস আপু একটা সময় গিয়ে তারা বাচ্চাদেরকেই দোষটা দিচ্ছে, যেখানে দোষটা ছিল কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস প্যারেন্টস এর, স্পেশালি মায়ের। বিকজ মা যেহেতু বাচ্চাদের সাথে ক্লোজ থাকে, তাহলে স্পেশালি মার দায়িত্ব ছিল এই জিনিসটা গ্যাপটা যেন ক্রিয়েট করতে না পারে। একটা মেয়ের সাথে, একটা মেয়ে যখন 15-16 হচ্ছে, তার মধ্যে একটা একটা চেঞ্জ আসবে স্বাভাবিক, একটা ছেলের মধ্যে ডেফিনেটলি চেঞ্জটা আসবে। সব চেঞ্জ খারাপ তো না, সব চেঞ্জ খারাপ না। এগুলো এখন ন্যাচারাল আপনাকে গ্রোথ। এই এই জিনিসগুলো হ্যাঁ, কিন্তু ন্যাচারাল গ্রোথ। অবশ্যই অবশ্যই এগুলো ন্যাচারাল গ্রোথ। সো এই জিনিসটা আপনাকে কিছু জিনিস ছাড় দিতে হবে, কিছু জিনিস নিতে হবে, বাট সেটারও একটা ওয়ে আছে। যে হ্যাঁ, আজকে আমি আর তোমাকে এই জিনিসটা করে দিলাম, তাহলে আরেকদিন আমি বলতে পারবো ওই দিন কিন্তু তোমাকে আমি এই জিনিসটা করে দিচ্ছি, আজকে তুমি আমার কথাটা শুনবা, আজকে তুমি আমার জিনিসটা করবা। সো এইভাবে কিন্তু বন্ডিংটা ইউনো গ্রো হয়। আর এই ব্যাপারে আমি আরেকটা যেটা জিনিস ফোকাস করতে যাব, যে এই ব্যাপারে মেয়েদের, মায়েদের, আমরা উইমেনদের আমাদের ইন্ডিপেন্ডেন্সি থাকাটা খুবই দরকার। আমাদের ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার, আমাদের কথা বলার ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার। আওয়ার ভয়েস শুড বি হার্ড। যেসব ফ্যামিলিতে মায়েদের ভয়েস দমায় রাখা হয়, ওইসব ফ্যামিলি গোস টু ডিস্ট্রয়, আর বলে লাভ নাই, ওটা অন্যদিকে চলে যায়। সো এখানে ইন্ডিপেন্ডেন্সি থাকা খুবই দরকার। আর আপনি ইন্ডিপেন্ডেন্ট কখন হতে পারবেন? যখন আপনি সব ব্যাপারে কন্ট্রিবিউট করতে পারবেন। আপনি যদি সব ব্যাপারে কন্ট্রিবিউট করতে না পারেন, আপনি যদি কেপেবল না হন কন্ট্রিবিউট করার, অটোমেটিক্যালি ওখানে ইউ উইল লুজ ইউর গ্রাউন্ড, অটোমেটিক্যালি। সো আপনাকে যদি আপনার গ্রাউন্ড হোল্ড করে রাখতে হয়, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর ভয়েস, ইউ হ্যাভ টু বি সলভেন্ট, ফিনান্সিয়ালি বলেন, অন্যভাবে বলেন, ইউ হ্যাভ টু বি সলভেন্ট। অ্যাটলিস্ট আপনি মেল আপনার লাইফে, বাচ্চাকে একটা মেল লাইফে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটা ইটস কি বলবো, টু মাচ ইম্পর্টেন্ট। আপনি ফিনান্সিয়ালি, আপনি যদি ইন্ডিপেন্ডেন্ট থাকেন, আপনার ফ্যামিলিতে আপনার ভ্যালু আছে, আপনার সন্তানও আপনাকে ভ্যালু দেবে। ডেফিনেটলি, ডেফিনেটলি। হ্যাঁ, এক্সিস্ট। আপনার বাচ্চা যদি আপনাকে এসে বলে যে মম আমাকে $5 দাও, আমাকে $10 দাও, আপনি কি বলবেন যে আমার কাছে নাই, তোমার বাবার কাছে গিয়ে খুঁজো? নো, দ্যাটস নট দ্য ওয়ে। আপনাকে আপনার টাকাটা মাঝে মাঝে আপনাকে দিতেই হবে। আপনি তো একদম $1000 দিয়ে দিচ্ছেন না, বাট এই $5, $10 বা কোথাও গেলে সামান্য টুকিটাকি খরচ যেটা ছেলে মেয়েরা চায় অনেক সময় মায়ের কাছ থেকে, এগুলা দেয়াটা কিন্তু আপনার উচিত। এবং এটার জন্য ফিনান্সিয়াল সলভেন্ট হওয়া খুবই দরকার, খুবই দরকার। সো আমাদের এই যে 9th অ্যানিভার্সারি গেল গত সপ্তাহ পুরা জুড়ে, আমরা হচ্ছে গিয়ে অনেক সেলিব্রেশন করলাম। এখানে আমরা দেখেছি যে কত উইমেন, কত কত মারা কতটা ডেসপারেট সিচুয়েশন থেকে তাদের কাম ব্যাক করতে পারছে, তাদের লাইফটাকে এখানে স্টাবলিশ করতে পারছে। বিকজ একমাত্র হচ্ছে কি এই প্রুভেন সিস্টেমটা ফলো করে। এখানে আপনার যে নন্দিনী সেন যে মেয়েটা ইয়ে করলো, মেয়েটা তো অ্যাক্ট্রেস, মেয়েটা দেখা গেল যে 60 ইয়ারের পরে আস্তে আস্তে মেয়েটার সবকিছুর ডিমান্ড কমে যাচ্ছে, সে এখন কাজ পাচ্ছে না, বিউটি কমে যাচ্ছে, সবকিছুই অনেক কিছুই কিন্তু একটার সাথে একটা রিলেটেড। সে বিজনেসটাতে এসে সে কতটা কেপেবল, কতটা সলভেন্ট, সে নিজেই প্রাউডলি বলে যে এখন আমাকে আমার হাজবেন্ডের দিকে চেয়ে থাকতে হয় না, আমার বাচ্চাদের দিকে চেয়ে থাকতে হয় না। তার বাচ্চারা তো এখন সবাই অনেকটা ধরেন 40+, 30+। তো এইসব ছেলে মেয়েদের তো তাদের নিজের একটা ফ্যামিলি হয়ে গেছে। সো একটা বয়সে মারা 60, 65, 70 বলেন, এই টাইমে যখন মারা আস্তে আস্তে মোস্ট অফ দ্য টাইম আমাদের কালচারে দেখা যায় যে তারা ছেলেদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। সো এই জিনিসটা আমি পার্সোনালি আল্লাহর কাছে প্রেয়ার করি আপু, আমি যেন কখনো এই সিচুয়েশনে না পড়ি।
এটা সবারই প্রেয়ার থাকা দরকার যে আমরা কখনোই যেন এই টাইপের সিচুয়েশনে না পড়ি যে আমাদেরকে আরেকজনের উপর ডিপেন্ড করে থাকতে হয়। সো এই বিজনেসের প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আপনাকে শিখে আসতে হবে না কোনো কিছু, আপনাকে জেনে আসতে হবে না, আপনাকে আবার ইউনিভার্সিটিতে পাঠানো হবে না যে গিয়ে মার্কেটিং পড়ে আসো, গিয়ে বিজনেস পড়ে আসো, গিয়ে কিভাবে সোশ্যাল মিডিয়া কাজ করে। এখন তো সোশ্যাল মিডিয়া ইটসেলফ একটা বিশাল বড় একটা সাবজেক্ট, তাই না? সোশ্যাল মিডিয়ায় আমরা কিভাবে কি কাজ করছি এটা বিশাল একটা সাবজেক্ট কিন্তু এখন। তো এইগুলা গিয়ে পড়ে আসো, জেনে আসো। এমন বলছে না যে তুমি তোমার ছেলেকে গিয়ে জিজ্ঞেস করো তুমি কিভাবে জুম স্টার্ট করবা, তুমি কিভাবে স্ট্রিমইয়ার্ড ইউজ করবা। আমরা বিজনেসে আসার আগে এই জিনিসগুলোর সাথে মোটেও ফ্যামিলিয়ার ছিলাম না। ফ্যামিলিয়ার ছিলাম অতটুকুই, জাস্ট মেসেঞ্জার, আর তখন একটা সময় ইমো ছিল, ওই ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এই কয়েকটা জিনিসের সাথে আমরা ফ্যামিলিয়ার ছিলাম। আর যেহেতু যে মিডল ইস্টে আবার এগুলা চলে না, মিডল ইস্টে চলে বোটিং, মিডল ইস্টের বোটিং এর সাথে ফ্যামিলিয়ার ছিলাম। এছাড়া কিন্তু আর কোনো জিনিসের সাথে ফ্যামিলিয়ার ছিলাম না। এই যে ক্যানভা, কত বড় একটা প্ল্যাটফর্ম, কত কিছু করা পসিবল, ক্যাপকাট, হ্যাঁ, এই জিনিসগুলা এইগুলা তো এখান থেকেই আমাদের শিখা। আমি এই যে টিকটক চালানো শিখছি আমার এই 40+ এসে। আমার আগে মনে হতো যে টিকটক মনে হয় হয়তো এই যে ইয়েদের কাজ, মানে ছোট ছোট বাচ্চাদের কাজ, খালি নাচ গান করা। কিন্তু এই টিকটক দিয়ে কত কিছু করা যায়, যে ভিডিও এডিটিং থেকে শুরু করে সাউন্ড এডিটিং থেকে শুরু করে কত কিছু করা যায়, ক্যাপকাট দিয়ে কত কিছু করা যায়। সো এখানে কথা হচ্ছে কি আপু, আপনি যতই বয়স হোক না কেন, আপনি 60 হন আর 70 হন আর 80 হন, ডাজন্ট ম্যাটার, আপনাকে অলওয়েজ প্রথমত আপনাকে প্রেয়ার করতে হবে আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে। বিকজ আপনি যদি নিজে সুস্থ না থাকেন, আপনি কিভাবে মেন্টালি সুস্থ থাকবেন? ফিজিক্যালি আল্লাহ তাআলা যেন আপনাকে সুস্থ রাখে। এটার জন্য আমাদের যা যা দরকার, এক্সারসাইজ করা, ভালো খাবার খাওয়া, এগুলো আমাদের অবশ্যই করতে হবে। এরপরে আপনার যেটা করতে হবে, আপনাকে অলওয়েজ একটা কোচেবল মাইন্ড হতে হবে। আপনাকে জাস্ট আপনি গিভ আপ করতে পারবেন না যে আমার এখন বয়স হয়ে গেছে, আমি এটা আমার দ্বারা পসিবল না। এই গিভ আপ করাটা কিন্তু উচিত না। as long as you are breathing, as long as you are existing in this life, আপনাকে গিভ আপ করা যাবে না। সো আপু, আসলে আমাদের প্ল্যাটফর্মটা একটু মাঝখানে আমি বলি, আমাদের প্ল্যাটফর্মটা এমন যে আপু আমরা গ্লোবালি সবাই সবার টাচে, সবাই সবাইকে দেখছি। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি তো 45 হয়ে গিয়েছি, আমি বোধহয় পারবো না, আমার এখন মাথায় ধরে না বা কিছু, কিন্তু যখন আপনি দেখবেন যে 60 ইয়ার্স এর একজন সাকসেসফুলি করছে এবং সে তার প্রেজেন্টেশনটা আপনাকে দেখাচ্ছে, তখন না এনকারেজমেন্ট ভেতর থেকে অটোমেটিকই চলে আসে আপু। গিভ আপ এখানে হয় না, গিভ আপ করার কোনো অপশনই নেই, অপশনই নাই এখানে। তারও দুটা হাত আছে, দুটা চোখ আছে, মুখ আছে, আপনারও দুটা হাত আছে, দুটা চোখ আছে, মুখ আছে। সেম ট্রেনিং সিস্টেমের উপর বেস করে সে পারছে, সে তো 65 ইয়ার্স, সে পারছে, আমি কেন না? তখন আসলে কি, ওই যে বললাম না যে এনকারেজমেন্টের ভিতর থেকে অটোমেটিকলি চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। সেটাই আমি আমার হাজবেন্ডকে কালকে বলছিলাম যে রিওয়ার্ড গুলার কথা, যে $1000 এক একজন অ্যাওয়ার্ড পেয়েছে, এবং কেউ কেউ হচ্ছে ইনস্ট্যান্ট তাদেরকে আরো $1000 বাড়ায় দিল, যে মানে তার স্টোরিটা এতটা টাচিং ছিল যে ইনস্ট্যান্ট তাকে $2000 দিয়ে দিয়েছে। সো এইগুলো আসলে আপনি যখন আপনার সামনে একটা ডোর আপনি ওপেন করবেন, আপনার সামনে কয়েকটা ডোর ওপেন হয়ে যাবে। বাট আপনি যদি একটাও ডোর ওপেন না করেন, আপনি যদি ডোর আটকায় বসে থাকেন, তাহলে তো আপনার আর ইমপ্রুভমেন্ট হবে না। আপু এখানে একটা কথা বলি, এটা মানে এটা আমার মাইন্ডে ঢুকে গেছে আসলে, কারণ ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগছিল আমি যখন এটা শুনছিলাম। আমার একজন বায়ার ছিল, সেই বায়ারটা হচ্ছে যখন বিজনেস নিয়ে কথা বলতেছিল, তখন তার হাজবেন্ড আমাকে তার থেকে ফোন নিয়ে আমার সাথে কথা বলছিল, এবং তার হাজবেন্ড বলছিল যে আমার ওয়াইফ কিন্তু ইংলিশ জানে না, সে কিভাবে বিজনেস করবে। সো আমার কাছে কথাটা I could not accept that. I could not accept that the fact that সেই ভদ্র মহিলা, how she felt I don't know, but I felt very offended. I felt very offended that
কিভাবে একজনের হাজবেন্ড এসে বলে যে আমার ওয়াইফ ইংলিশ পারে না, সে তো বিজনেসটা কিভাবে করবে, সে বিজনেসটা করতে পারে না। দিস ইজ সো হিউমিলেটিং ফর আ উইমেন। একটা উইমেনের পক্ষে শোনা, আরেকটা উইমেনকে বলা, দিস ইজ সো মাচ হিউমিলেটিং। আমি জানি না আপুটা আমাদের লাইভ দেখছে কিনা, বাট যদি দেখে থাকে, আই রিয়েলি ফিল সরি ফর হার, বিকজ she doesn't have the strength or the guts to stand for herself, and this is really really humiliating for all the women. সো এইভাবে আমাদের আসলে হওয়াটা উচিত না। উই হ্যাভ টু টেক আওয়ার গ্র্যান্ড, উই হ্যাভ টু টেক আওয়ার গ্র্যান্ড, আমাদের জন্য না হলেও ফর আওয়ার বাচ্চা কাচ্চা, আমাদের বাচ্চা কাচ্চার জন্য আমাদের স্ট্যান্ড নেওয়া দরকার। ইভেন একটা সময় বাচ্চারা যখন বড় হয়ে যাবে, তখন এটা আপনার কাজে আসবে। ইউ উইল স্ট্যান্ড ফর ইয়োর সেলফ when no one will be around you. আসলে কি একটা জিনিস কি আপু জানেন, আমরা না সবচাইতে বেশি ডিসরেসপেক্ট আমাদের ফ্যামিলি থেকে। একটা এইজে গিয়ে আমরা অনেক মেয়েরাই না মেন্টালি কিছু প্রবলেমে পড়ে যাই। এই প্রবলেমটাতে কোথা থেকে পড়ি জানেন? এটার মানে শুরুটা কোথা থেকে? ফ্যামিলিতে স্টেপ বাই স্টেপস, বিভিন্ন স্টেপসে ছোট ছোট ইনসাল্টিং থেকে। যে বলার সে মনে করলো বলে ফেলেছি, ও তো আসলে ও তো এটাই বলে ফেলেছি, ঠিক আছে, কিন্তু যাকে বলেছে এটা যে তার মাথায় মৃত্যু পর্যন্ত থাকে। এবং এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু জমেই একটা সময় দেখা যাচ্ছে যে মানুষ মেন্টালি বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে যায়। একটা বয়সে গিয়ে অনেক মেয়েরাই এ ধরনের সমস্যায় পড়ে যায়, স্পেশালি যারা একেবারে হাউসহোল্ড কিছুই করে না, যাদের করার কোনো কিছু ইচ্ছা থাকলেও সাহস করে ওঠে না। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, টেক অ্যাকশন। অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কারো পারমিশনের জন্য ওয়েট করার দরকার নেই। Not wait for tomorrow. Today and now is the perfect time for you taking action. তুমি যদি সাহস করে তোমার অ্যাকশনটা এখনই নিতে না পারো, তুমি কখনোই পারবে না। তুমি কারো পারমিশনের জন্য অপেক্ষা করছো, সেই পারমিশন তুমি কোনোদিনও পাবে না। তোমার সাহস করেই তোমার অ্যাকশনটা নিতে হবে, তোমাকেই শুরু করতে হবে তোমার এই যাত্রা। লাইফটা তোমার। যখন একটা আইডেন্টিটি তৈরি হয়ে যাবে, যখন তুমি ফিনান্সিয়ালি সাউন্ড হয়ে যাবা, তখন দেখবা তোমার ভয়েসটা অটোমেটিক রেইজ হবে। যেই কথাটা তোমাকে একটা সময় দাবিয়ে রেখেছে, সেই কথাটা বলার মতন সাহসই তারা পাবে না। সেই জন্য একটা মেয়ের আইডেন্টিটি খুব দরকার, সবকিছুতে দরকার। ফর দেয়ার কিডস রেসপেক্ট, ফ্যামিলি রেসপেক্ট, স্পাউস রেসপেক্ট, ইচ অ্যান্ড এভরি স্টেপস আইডেন্টিটি খুব দরকার, এবং ফাইন্যান্সিয়াল সাউন্ড লাইফ দরকার। আমরা অনেকে মনে করি হাজব্যান্ডের অঢেল আছে, হাজব্যান্ডের পকেট থেকে নিচে চেয়ে নিচ্ছি, এই তো আমি ফাইন্যান্সিয়াল সাউন্ড। বাট নো, এখানে ডেফিনেশনে ডিফারেন্ট, এখানে অনেক অনেক ফারাক আছে, অনেক। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি আপু। তাহেরা আক্তার আপু আমাদেরকে দেখছেন, বলছেন একদম ঠিক কথা আপু। থ্যাংক ইউ সো মাচ আপু। আমাদের আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে আমাদের আসলে অনেক বেশি কথা বলা দরকার। আমরা আমাদের বিজনেসেই দেখি যে আমরা যেহেতু বাংলাদেশিদেরকে ডিল করি, আমরা প্রচুর বাংলাদেশিদেরকে দেখি যে তারা আসলেই অনেক অসহায়। তারা দে ক্যান্ট হেল্প দেমসেলভস। তাদের এই যে $150 মতো পে করার জন্য টাকাটা তাদের নাই, তাদের নিজের নাই, তাদেরকে আরেকজন থেকে খুঁজে নিতে হয়। সো দিস থিংস শুড স্টপ, দিস থিংস শুড চেঞ্জ। এবং এই চেঞ্জটা আপনার থেকেই আসতে হবে। আল্লাহ তাআলা কিন্তু কোরআনেই বলেছে যে আপনি যদি নিজেকে চেঞ্জ না করেন, তাহলে আপনাকে কে চেঞ্জ করবে? কেউ চেঞ্জ করতে পারবে না। কেউ চেঞ্জ করতে পারবে না। আপনাকে আগে চেঞ্জ করতে হবে। আপনি যদি নিজে থেকে চেঞ্জ না করেন, তাহলে আপনাকে হাজার ফোর্স করেও কেউ কখনোই চেঞ্জ করতে পারবে না। আর এই চেঞ্জ করা মানে একদম রেভলিউশন করা না, এই চেঞ্জ করা মানে আন্দোলন করা না, এই চেঞ্জ মানে হচ্ছে ফর ইওর ওন পার্সোনাল গ্রোথ। ঠিক আছে আপু, আজকে ফ্রাইডে, সবাইকে জুমা মোবারক। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আপনারা আমাদের প্রেয়ারে থাকবেন ইনশাল্লাহ। সো আবারও দেখা হবে অন্য কোনো লাইভে, অন্য কোনো টপিক নিয়ে। আকলিম আপু, থ্যাংক ইউ সো মাচ, দোয়া করবেন। আর একটু পরে হচ্ছে আমাদের নামাজে যাওয়ার টাইম। সো এই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই। থ্যাংক ইউ আপু, আল্লাহ হাফেজ।